সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভাইরাল ফিভার দ্রুত ছড়িয়ে পড়ছে। জ্বর, শরীর ব্যথা, ক্লান্তি এসব তো থাকছেই, কিন্তু অনেকেরই আবার গলা ব্যথা হচ্ছে। প্রশ্ন হলো, এই গলার ব্যথা কি শুধুই ভাইরাল ফিভারের কারণে, নাকি আসলে টনসিলাইটিসের সমস্যা? ভুল বুঝলে চিকিৎসায় দেরি হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এই দুই রোগের পার্থক্য এবং টনসিলাইটিসের সম্পূর্ণ ব্যাখ্যা। টনসিলাইটিসকে অবহেলা করলে ভবিষ্যতে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে, তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আজকের ভিডিওতে আমরা টনসিলাইটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব টনসিলাইটিস কি, কেন হয়, এর লক্ষণ, কিভাবে ভাইরাল ফিভারের সঙ্গে গুলিয়ে যায়, এর জটিলতা, ডায়াগনোসিস, চিকিৎসা ও প্রতিরোধ। টনসিলাইটিস একটি সাধারণ কিন্তু প্রায়শই ভুলভাবে বোঝা হয় এমন একটি সমস্যা, বিশেষ করে যখন ভাইরাল ফিভার ছড়িয়ে পড়ে। তাই আজকের আলোচনা আপনাদের বাস্তব জীবনে সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। আসুন শুরু করি। টনসিল হলো গলার দুই পাশে অবস্থিত ছোট ছোট লিম্ফ নোড জাতীয় অঙ্গ। এগুলো আমাদের দেহের সংক্রমণ প্রতিরোধে কাজ করে, কিন্তু যখন টনসিল নিজেরাই সংক্রমিত হয় তখন তাকে টনসিলাইটিস বলা হয়। ভাইরাস এবং ব্যাকটেরিয়া দু ধরনের জীবাণুই এটির জন্য দায়ী হতে পারে। এখন বাংলাদেশে ভাইরাল ফিভার ছড়াচ্ছে, যার একটি সাধারণ লক্ষণ হলো গলা ব্যথা। অনেকেই ভাবেন গলা ব্যথা মানেই টনসিলাইটিস, আবার অনেকেই উল্টোটা ভাবেন টনসিলে ব্যথা মানেই ভাইরাল ফিভার। এখানেই বিভ্রান্তি তৈরি হয়। ভাইরাল ফিভারে সাধারণত থাকে হালকা থেকে মাঝারি জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং ক্লান্তি। গলার ব্যথা থাকে, তবে সেটা অন্যান্য উপসর্গের সঙ্গে মিশে যায়। অন্যদিকে টনসিলাইটিসে গলার ব্যথা হয় প্রধান এবং সবচেয়ে কষ্টদায়ক লক্ষণ। গিলতে কষ্ট, টনসিল ফুলে যাওয়া, কখনো সাদা বা হলুদ দাগ দেখা যাওয়া, এসব টনসিলাইটিসের বৈশিষ্ট্য। তাহলে পার্থক্য কোথায়? ভাইরাল ফিভারে সাধারণত সর্দি ও কাশি বেশি থাকে, কিন্তু টনসিলাইটিসে কাশি খুব বেশি দেখা যায় না, বরং ব্যথা এবং ফোলা প্রধান। এছাড়া ভাইরাল ফিভার কয়েকদিনে নিজে নিজেই ভালো হয়ে যায়, কিন্তু ব্যাকটেরিয়া জনিত টনসিলাইটিস অ্যান্টিবায়োটিক ছাড়া সারে না এবং জটিলতাও তৈরি করতে পারে। এজন্য গলার ব্যথা অবহেলা করা যাবে না। টনসিলাইটিসের প্রধান কারণ হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ভাইরাসের মধ্যে সবচেয়ে সাধারণ হলো অ্যাডেনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনোভাইরাস এবং অ্যাবস্টেইন বার ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে বেশি দায়ী হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেটাকে আমরা স্ট্রেপ থ্রোট হিসেবেও চিনে থাকি। শিশু ও কিশোরদের মধ্যে টনসিলাইটিস বেশি হয়, কারণ তাদের ইমিউন সিস্টেম পুরোপুরি পরিপক্ক হয়নি। প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপান, অতিরিক্ত ধুলোবালি বা দূষণের সংস্পর্শ, ঘুম কম হওয়া, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ঠান্ডা পরিবেশে থাকা টনসিলাইটিসের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশে বর্ষা ও শীত মৌসুমে টনসিলাইটিস বেশি দেখা যায়, কারণ এই সময়ে ভাইরাস সহজে ছড়ায় এবং আর্দ্রতা, ঠান্ডার কারণে গলা সংক্রমণের প্রবণতা বাড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বারবার সর্দি, কাশি বা সাইনোসাইটিস হলে টনসিলও সংক্রমিত হতে পারে। অনেকে আবার খুব ঠান্ডা পানি বা আইসক্রিম খেলেও টনসিলের প্রদাহ বেড়ে যায়। তবে এগুলো সরাসরি কারণ নয়, বরং আগে থেকে সংক্রমিত টিস্যুকে আরো উত্তেজিত করে। সবচেয়ে বড় কথা, টনসিলাইটিস সবসময় একেবারে সারে না। অনেকের বছরে বারবার টনসিলাইটিস হয়, যাকে রিকারেন্ট টনসিলাইটিস বলা হয়। এটা কেবল অস্বস্তি নয়, ভবিষ্যতে বড় জটিলতা তৈরি করতে পারে। টনসিলাইটিসের সবচেয়ে বড় লক্ষণ হলো গলা ব্যথা এবং গিলতে কষ্ট। গলার ভেতরে টর্চ লাইট দিয়ে দেখলে টনসিল ফুলে যাওয়া বা লালচে হওয়া দেখা যায়। ব্যাকটেরিয়া জনিত টনসিলাইটিসে প্রায়ই সাদা বা হলুদ দাগ থাকে। সাথে থাকে জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, গলায় লিম্ফ নোড ফোলা এবং মুখে দুর্গন্ধ। শিশুদের ক্ষেত্রে বমি ভাব, ক্ষুধা-মন্দা এবং অতিরিক্ত বিরক্তি দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে আবার গলা শুকনো অনুভব হয় এবং ঘুমাতে কষ্ট হয়। এখন ভাইরাল ফিভারের লক্ষণের সঙ্গে তুলনা করলে দেখা যায় ভাইরাল ফিভারে কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া বেশি হয়, কিন্তু টনসিলাইটিসে এগুলো থাকে না, বরং ব্যথা এবং ফোলা প্রধান। ভাইরাল ফিভারে গলার ব্যথা কিছুটা হালকা, কিন্তু টনসিলাইটিসে এতটাই তীব্র হয় যে অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো সময়কাল। ভাইরাল ফিভার সাধারণত 3 থেকে 5 দিনে ভালো হয়ে যায়, কিন্তু টনসিলাইটিস, বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত হলে, চিকিৎসা ছাড়া ভালো হয় না। টনসিলাইটিস ডায়াগনোসিসের জন্য ডাক্তার প্রথমে শারীরিক পরীক্ষা করেন। গলার ভেতরে টনসিল বড় হয়ে গেছে কিনা, লাল বা সাদা দাগ আছে কিনা তা দেখা হয়। সাথে গলার লিম্ফ নোড ফুলেছে কিনা সেটাও পরীক্ষা করা হয়।
ভাইরাল ফিভার নাকি ব্যাকটেরিয়া জনিত টনসিলাইটিস এটা আলাদা করতে র্যাপিড স্ট্রিপ টেস্ট বা থ্রোট কালচার করা হয়। থ্রোট কালচারে গলা থেকে নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়, এতে বোঝা যায় কোনো জীবাণু সংক্রমণ করেছে কিনা। অনেক সময় রোগীর ইতিহাসও গুরুত্বপূর্ণ, যেমন হঠাৎ জ্বর ও তীব্র গলা ব্যথা শুরু হলে ব্যাকটেরিয়ার সম্ভাবনা বেশি। যদি সাথে সর্দি কাশি থাকে তবে সেটা ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশের অনেক মানুষ গলার ব্যথা হলে নিজেরাই ওষুধ খেতে শুরু করেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। এটা খুবই ক্ষতিকর, কারণ যদি সংক্রমণ ভাইরাসজনিত হয় তবে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, বরং অপ্রয়োজনীয় সাইড ইফেক্ট এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে। তাই সঠিক ডায়াগনোসিস করা খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাসজনিত টনসিলাইটিস সাধারণত হালকা প্রকৃতির হয় এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। রোগীকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে, প্রচুর পানি পান করতে হবে এবং গরম পানির গার্গল দিনে কয়েকবার করতে হবে। গলার ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বা ইবুপ্রোফেন ব্যবহার করা যেতে পারে। শিশুর ক্ষেত্রে গরম স্যুপ, মধু এবং নরম খাবার খাওয়ানো উপকারী, কারণ এগুলো সহজে গিলে ফেলা যায় এবং গলার ব্যথা কমায়। এছাড়া ঠান্ডা পানীয় বা আইসক্রিম খাওয়া এ সময় এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো গলার প্রদাহ বাড়াতে পারে। ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিস তুলনামূলকভাবে জটিল এবং এক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। সাধারণত পেনিসিলিন বা অ্যামোক্সাসিলিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে অ্যালার্জি থাকলে ডাক্তার বিকল্প অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক শুরু করলে তা অবশ্যই ডাক্তার নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। মাঝপথে বন্ধ করে দিলে জীবাণু পুরোপুরি নষ্ট হয় না, ফলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং ওষুধ প্রতিরোধ ক্ষমতা মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আগেই আপলোড করেছি, এ সম্পর্কে জানতে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তীব্র ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খুব কার্যকর। গরম পানির গার্গল করলে শুধু ব্যথাই নয়, ফোলা ভাবও দ্রুত কমে। অনেকে লবণ পানি দিয়ে গার্গল করলে উপকার পান। এছাড়া পর্যাপ্ত ঘুম ও শরীর গরম রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি রোগীর উচ্চ জ্বর থাকে, খুব বেশি কষ্ট হয় বা খাওয়া দাওয়া একেবারেই সম্ভব না হয় তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যেসব ক্ষেত্রে টনসিলাইটিস বারবার হয়, বছরে বহুবার পুনরাবৃত্তি ঘটে অথবা টনসিল এত বড় হয়ে যায় যে শ্বাস নিতেও সমস্যা হয়, সেক্ষেত্রে টনসিলেক্টমি নামক সার্জারি করা হয়। তবে এটি সবার জন্য নয়, কেবল নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে ডাক্তার পরামর্শ দিলেই করা হয়। সার্জারির আগে রোগীর বয়স, স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য ঝুঁকি বিবেচনা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু চিকিৎসা নয়, জীবনযাত্রায় পরিবর্তন আনা। ধূমপান বন্ধ করা, ধুলোবালি ও দূষণ থেকে দূরে থাকা, পর্যাপ্ত ঘুমানো এবং সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া টনসিলাইটিস প্রতিরোধে বড় ভূমিকা রাখে। শিশুরা যদি বারবার ঠান্ডা কাশিতে ভোগে তবে সময় মতো সঠিক চিকিৎসা করা জরুরি, যাতে পরবর্তীতে টনসিলাইটিসের রূপ না নেয়। ফলে বোঝা যায় যে টনসিলাইটিসের চিকিৎসা শুধু ওষুধ নয়, বরং সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গেও জড়িত। চিকিৎসা না করলে টনসিলাইটিস থেকে অনেক জটিলতা দেখা দিতে পারে, যা অনেক সময় জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিস ঠিকমতো চিকিৎসা না করালে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং রিউমাটিক ফিভারের মতো মারাত্মক রোগও সৃষ্টি করতে পারে। রিউমাটিক ফিভার হলে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে হার্ট ফেলিওর বা হার্টের জটিল রোগের কারণ হতে পারে। এছাড়াও কিডনির প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, যেখানে কিডনির ফিল্টার সিস্টেম আক্রান্ত হয়। এর ফলে প্রস্রাবের রক্ত আসা, শরীরে পানি জমা, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যাও হতে পারে। আরও একটি গুরুতর জটিলতা হলো পেরিটনসিলার অ্যাবসেস বা টনসিলের চারপাশে পুঁজ জমা হওয়া, যা গলার ভেতরে ফোলা ভাব তৈরি করে এবং রোগীর শ্বাস নিতে মারাত্মক কষ্ট হয়। এই অবস্থায় অনেক সময় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিনের বা বারবার টনসিলাইটিসের কারণে ঘন ঘন কানে ইনফেকশন হতে পারে, এমনকি শ্রবণ শক্তি কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়। টনসিলাইটিস প্রতিরোধের জন্য কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মানা অত্যন্ত জরুরি। প্রথমেই পরিষ্কার ও নিরাপদ পানি পান করার অভ্যাস করতে হবে, কারণ দূষিত পানি থেকেই অনেক সংক্রমণ ছড়ায়। বাইরে থেকে এসে বা খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। হঠাৎ গরম খাবারের পরপর ঠান্ডা পানি বা বরফ জাতীয় খাবার খাওয়া এড়ানো উচিত, কারণ এতে গলার টিস্যুতে হঠাৎ পরিবর্তন ঘটে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। ধূমপান, ধুলোবালি ও দূষিত পরিবেশ এড়িয়ে চলাও জরুরি, কারণ এগুলো শ্বাসনালীকে দুর্বল করে এবং গলায় ইনফ্লামেশন সৃষ্টি করে। সুষম খাদ্য, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও সবজি খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। শিশুদের ক্ষেত্রে সর্দি কাশি হলে অবহেলা না করে সঠিক চিকিৎসা করা উচিত, কারণ বারবার ঠান্ডা লাগা ও সংক্রমণ টনসিলাইটিসের রূপ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা।
গলার ব্যথা বা জ্বরকে কখনোই হালকা করে দেখা উচিত নয়। যদি গলা ব্যথা 1 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, খাওয়া দাওয়া বা শ্বাস নিতে কষ্ট হয়, টনসিলে সাদা দাগ দেখা যায় বা ঘন ঘন জ্বর আসে, তবে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। টনসিলাইটিসের সঠিক চিকিৎসা ও সময় মতো পদক্ষেপ নিলে এই রোগ থেকে জটিলতা এড়ানো সম্ভব। এজন্য সুস্থ জীবনযাপন যেন করা যায় সে চিন্তা করা উচিত। আজ আমরা জানলাম টনসিলাইটিস আসলে কি, কেন হয়, এর লক্ষণ ও চিকিৎসা এবং ভাইরাল ফিভারের সঙ্গে পার্থক্য। গলার ব্যথা সবসময় হালকা ব্যাপার নয়। সময় মতো সঠিক চিকিৎসা করলে দ্রুত ভালো হয়ে যায়, আর অবহেলা করলে বড় জটিলতা তৈরি হতে পারে। তাই গলার ব্যথা অব্যাহত থাকলে দেরি না করে ডাক্তার দেখান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। ধন্যবাদ।